ওর বাড়িতে গেছি, আমি এক সপ্তাহ পরে জানতে পারি ওর 2 নম্বর ভাবির সাথে ওর এত খারাপ সম্পর্ক ছিল যে এর দ্বারা একটা ছেলে পর্যন্ত হয়েছে। ইতালিতে যে বাচ্চা মেয়ের সাথে আপনি বলছিলেন যে একটা ঘটনা উনি ঘটিয়েছিলেন, এটা কি বাঙালি মেয়ে না অন্য কেউ? বাঙালি মেয়ে, ইটালিতে এই ঘটনা করে, তখন ওর তো জেল হয়ে গেছে। আমার কাজিন সিস্টারের মেয়ে, ওর 3টা বাচ্চা মেয়ে। ও মাঝে মধ্যে কাজে যাইতো, আমার কাছে বাচ্চাদেরকে রাখে, আমার মেয়ের কাছে ওই 2টা মেয়েরে রাখে গেছে। স্কুলের টিচার আমারে বলছে যে ওই মেয়েদের সাথে তখন আমার এক্স হাজব্যান্ড ওদের সাথে খুব খারাপ আচরণ করছে। আমার মেয়ে গেছিল বাবার সাথে, আমার মেয়েরও মান সম্মানে ওই দিন আঘাত আসে। টেম্পো মার্ডার ছিল আমার, এরকম কোন দিয়ে আমার নাকে চাপ দিয়ে রাখছিল যে আমি মারা যাই। পরের থেকে আমার সাথে ওর আরো খারাপ হইতেছে, কারণ আমি তো সবসময় এগুলা মেনে নিতে পারি না। 2020 সালের জানুয়ারিতে বিয়ে করছে, ডিসেম্বরে 2019-এর ডিসেম্বরে ও তালাক দিছে আমারে। ভুল মানুষের সাথে জীবন তো শেষ করছি, আর ওরে অনেক কিছুতে আমি সাহায্য করছি যেগুলো করা আমার উচিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থেকে রানা টিভির নতুন একটি আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে প্রবাসী যারা আছেন তারা তাদের জীবনের গল্পটি আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এই ঘটনাটি কিছুদিন আগেই আমরা রানা টিভিতে শেয়ার করেছিলাম। সেই ঘটনাটি মূলত তিনি আমাদের কাছে শেয়ার করেছিলেন এবং আমি সেই ঘটনাটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলাম। আমার সামনে যিনি আছেন তিনি লন্ডনের বাইরের শহর থেকে আজকে এসেছেন আমাদের স্টুডিওতে। আপনাকে আমন্ত্রণ। আপনি যে গল্পটি আমাদের সাথে এর আগে শেয়ার করেছিলেন, আপনি বলছিলেন যে আপনি প্রথমে ইটালিতে গিয়েছিলেন। সেটা কবে আপনি ইটালিতে গিয়েছিলেন? আমি 2004 সালের এপ্রিল মাসে ইটালিতে আসি। 2004 সালের এপ্রিল মাসে। এবং আপনার যে স্বামীর বিরুদ্ধে আপনার অভিযোগ, তার সাথে বিয়েটা আপনার কিভাবে হয়েছিল? বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। পারিবারিকভাবেই। হুম, তারপরে বিয়ের কতদিন পরে আপনি আসলেন ইটালিতে? 4 বছর পর। 4 বছর পরে। হুম। তো ইটালিতে আসার পরে তারপরে আপনার যেই স্বামীর আচার আচরণ, অথবা আপনি যে 4 বছর দেশে ছিলেন, তখন কি এর ভিতরে তিনি দেশে গিয়েছিলেন কিনা, বা তার সাথে তার আচার আচরণটা কেমন ছিল? দেশে গিয়েছিলেন উনি, কিন্তু আচার আচরণ ওর স্বাভাবিক ছিল আমার সাথে। আহ, ওর মানে কি বলবো, আমি আসলে সত্যি কথা কি, ওর 3টা বাচ্চা আমার, আমি ও 3টে বাচ্চার মা। এই জন্য আমার খারাপ লাগতেছে ওর কথা বলতে, কিন্তু ও চারিত্রিক বৈশিষ্ট্য খুব খারাপ ছিল। মোটামুটি আমার সাথে এমনি ভালো ছিল সম্পর্ক, কিন্তু ও আমাদের আর কি সব সময় অন্য মহিলাদের দিকে ও আকৃষ্ট ছিল। ইভেন আমি যখন বিয়ে হয়ে ওর বাড়িতে গেছি, আমি এক সপ্তাহ পরে জানতে পারি ওর 2 নম্বর ভাবির সাথে ওর এত খারাপ সম্পর্ক ছিল যে এর দ্বারা একটা ছেলে পর্যন্ত হয়েছে। আচ্ছা, এইরকম এটা জানার পরে আপনার রিয়েকশনটা কি ছিল? আমি আমার ফ্যামিলিতে বলি, প্রথমে প্রথমে ওর সাথেও কথা বলি। ও আমার সাথে বলেছে, হ্যাঁ ওইগুলা হয়েছে, এগুলা তো তোমার আগের, হুম। এগুলা নিয়ে তুমি মাথা ঘামায় না। উম, ফ্যামিলি মেটার অনেক কিছু থাকতে পারে, এগুলা বলছে আমারে। পরে আমি আমার দুলাভাই, যার মাধ্যমে আমার বিয়ে হয়, আমার দুলাভাইয়ের কাছে আমি বলি। উনি বলছে যখন তুমি চলে যাবে বিদেশে, ও আসবো না, তুমিও আসবে না, এগুলা যা হয়েছে আর বাধ্য সংসারটা, যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে, তাহলে তুমি যাও ওইদিকে, বিদেশে যাও, যাওয়ার পরে দেখা যাবে কি হয়। আপনার প্রথম বাচ্চা কি দেশে থাকতেই হ্যাঁ, হয়? দেশে থাকবে। সেটা বিয়ের কতদিন পরে প্রথম বাচ্চা হয়? প্রথম বাচ্চা 3 বছর পরে। 3 বছর পরে, মানে হ্যাঁ, এর ভিতরে হাজবেন্ড আবার দেশে আসা যাওয়া হ্যাঁ। করতেন। আপনার সাথে আপনার হাজবেন্ডের এইজ ডিস্টেন্সটা কেমন ছিল, বয়সের ব্যবধান? বয়সের ব্যবধান, ওর ডকুমেন্টের এজ একরকম আর ওর অরিজিনাল এজ আর একরকম আর কি। ও 93-তে সৌদি আরবে যায়, সৌদি আরবে যাওয়ার সময় ওর বয়স বাড়াই গেছে আর কি। আবার যখন ইটালিতে আসছে তখন নাম পাল্টাইয়া বয়স টয়স সব কমাই দিছে, কারণ সৌদি আরবে ওর অনেক বড় একটা, ওই জায়গায় অনেক বড় আরো একটা দুর্ঘটনা ছিল এরকমই, ওই মহিলা বিষয়ে। এই জন্য আসিয়া ও চেঞ্জ করছে ওর সবকিছু, ওর নাম টাম সব, ওর জন্মের যে নাম ছিল ওই নামটা নাই, ওর বয়স নাই। এই জন্য ও কমপক্ষে আমার চাইতে 12 বছরের বড় আছে, আমি যতটুকু জানি আর জানেন? কি। আচ্ছা, হ্যাঁ, ইটালি আগে তিনি সৌদি আরবে ছিলেন। হ্যাঁ, তো আপনি তার প্রথম বিয়ে, হ্যাঁ, মানে বিয়ে প্রথম আমি। হ্যাঁ, হ্যাঁ, মানে ইসলামিক এবং ডকুমেন্টেড হ্যাঁ। ওয়েতে আপনি তার প্রথম বিয়ে। আচ্ছা, তো তারপরে ইটালিতে আসার পরে আপনি কি দেখলেন? ইতালিতে আসার পরে প্রথম 2-1 সপ্তাহ খুব বিজি ছিল, খুব ব্যস্ততার মধ্যে। কেননা ও আমাদেরকে আনছে, বাসা টাসা এগুলো নিয়ে পয়সা ঝামেলা ছিল, খুব ব্যস্ত রুজি করতে আর কি, যে কাজের চাপে ছিল খুব বেশি, যে আমাদেরকে সময় দিতে পারে নাই। আমি যে বাসুরের ছেলেটা আনছি ওইটাও ছোট,
3.5 বছরের ছেলে, আবার আমার মেয়ে 4 মাসের, এইরকম মানে আপনার বাচ্চা। ভাসুরের ছেলেকেও আপনি নিজের সন্তান হ্যাঁ, হিসেবে নিজের সন্তান হিসাবে আনছি। আনছেন। হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা। প্রথমেই আমার বিয়ের পরে আমার কাবিন টাবিন সব চেঞ্জ করছে। ভাসুরের সন্তান বলতে কি ওই যে আপনি যেটা বলছিলেন যে আপনার মানে ওনার ভাবির সাথে ওনার একটা সন্তান রয়েছে সেই না, সন্তান ওই না? সেই সন্তান না, আরেকটা ভাইয়ের, 3 নম্বর ভাইয়ের, আর ওই ভাবিটা 2 নম্বর ভাবি। 2 নম্বর ভাবির ঘরে যে যে সন্তানের কথা ওই আপনি সন্তানটা বলছিলেন মারা গেছে, ওই সন্তানটা পরে কতদিন মারা গেছে। কতদিন পরে মারা যায়? কতদিন এটা আমি একুরেট বলতে পারবো না, কিন্তু আমি শুনছি যে বেশি দিন বাঁচে নাই ও। মানে আপনার বিয়ের হওয়ার আগেই সেই সন্তানটা মারা হ্যাঁ, যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর আপনি তা আমি গল্প শুনছি, যেমন ফ্যামিলিতে আরো যা আছে না, এরা ঝগড়া যখন লাগছে, এরা কথা কাটাকাটি করতেছে, এর মাধ্যমে আমি জানছি। পরে আমার শ্বশুর শাশুড়ির আমি জিজ্ঞেস করছি, এরা বলছে এগুলাতে তুমি কান দিও না, তুমি তোমার লাইফে আগে দিয়ে আগাও, এরকম আর কি বুঝাইছে গ্রামের মানুষ। শ্বশুর শাশুড়ির আচরণ কেমন ছিল যখন শ্বশুর ভালো ছিল না মোটেই, অনেক মানে হিসাবই ছিল, খারাপ ভাষা ছিল এর। শাশুড়ি খুবই ভালো ছিল, আমি বলবো, আমি সব সময় বলি মানুষের যখন কোনো মানুষ যখন শাশুড়ির বিরুদ্ধে কথা বলে, তখন আমি বলি মানে এটাতে আমি নাই, কারণ আমার শাশুড়ি বান্ধবীর মতো ছিল, কিন্তু উনি বয়সের এত পার্থক্য ছিল আমার দাদির বয়সের, কিন্তু আমার সাথে এত ভালো আচরণ করতো, এত আদর করতো। আমি ওর কারণে এর ছেলের কাছে মানে থাকছি 12 বছর। আমার বিয়ের 12 বছর পর আমার শাশুড়ি মারা যায়। আপনার হাজবেন্ডের যে সমস্যার কথা আপনি এর আগে আমাদের সাথে হুম, শেয়ার করেছিলেন যে আন্ডার এজ হ্যাঁ, হ্যাঁ। মেয়েদের সাথে উনি খারাপ সম্পর্ক করে বা এটা জোরপূর্বক এইটা ইটালিতে বলছিলেন যে ওনার উপর একটা মানে বিচারও হয়েছিল, হ্যাঁ, ওনার উপর অভিযোগও উঠেছিল। জেল হয়েছিল হ্যাঁ, ওনার। সেটাও যাওয়ার কতদিন পরে বা এই সমস্যাটা আপনি কতদিন পরে বুঝতে পারলেন? ওইগুলা তো ওর টুকিটাকি স্বভাবে আমি ধরতে পারছি, কথা বললেই ঝগড়া হইতো, এগুলা নিয়ে মারামারি করতো, মানে অনেক কিছু খারাপ আচরণ করতো। তো যাইতে চাইয়াও যাইতে পারি নাই আর কি। অনেক সময় আমি ভাবতাম চলে যাবো ওর কাছ থেকে, পরে আবার আমার জীবনের প্রথম পুরুষ তো ও ছিল। হুম। মায়াও আছে আমার, এই মায়ার কারণে আমি আটকাই গেছি, আমি পারতাম না যাইতে। আমি যখন ও ইটালিতে এই ঘটনা করে, তখন ওর তো জেল হয়ে গেছে, তখনও আমি ছোট ছোট বাচ্চা, আমার আমার ছেলেটা ছোট, একদম 3 বছরের। তখন আমি ওরে আবার আমি নিজে গ্রান্টার হইয়া জেলের থেকে আনি ছুটাইয়া। কতদিনের জেল হয়েছিল? জেল তো হয়েছে, জেলে আসিল না বেশি দিন, কারণ ইতালিতে আবার জেলে হইলে মানুষের দে বাইরে আসে কাজ করার সুযোগ, যে কাজ টাজ করে খাই, না হলে ফ্যামিলি চলবে কিভাবে, এখানে তো বেনিফিট টেনিফিট নেই। তো জেল হইতো ওর, কিন্তু আমি তো গ্রান্টার হইয়া ওরে বাইর করে আনছি, মনে করেন 13-14 দিন আছিল। আচ্ছা আচ্ছা। তো এটা কতদিনের জেল হয়েছিল কোনো আপনার মানে জানা আছে কি? এইটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু পরে আমি যখন দেখছি যে ওর ফাইন হয়েছিল ওই মহিলারে মেয়েটারে টাকা দেওয়ার জন্য, ও তখন আমাদেরকে জার্মানি পাঠাই দিছে। পাঠাইয়া ও কি করছে আমাদেরকে আর বলে নাই। ও জান- দৌড়াইছে, উকিল টুকিল ধরিয়া ও দৌড়াইছে, পরে কি এমনি কি হইলো আর জানি না। জার্মানি থেকে আপনারা একেবারে হ্যাঁ, আমাদেরকে বেড়াইতে নিয়ে গিয়ে আমাদেরকে রাখিয়ে চলে আসছে, আমাদের ডকুমেন্ট নিয়ে জার্মান বর্ডারে এদের পাইছে, আমাদের ডকুমেন্ট নিয়ে আমাদেরকে ফালাই চলে আসছে আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা জার্মান। ওইখানে কি করলেন? তখন আমরা ওখানে কেস মারিয়ে যাইলাম, মারিয়া আমি আমার বাচ্চাদেরকে নিয়ে থাকি। যে এই জার্মানিতে? হ্যাঁ, আর জার্মানিতে। উনি তখন ইতালিতে? হ্যাঁ, ইতালিতে যে বাচ্চা মেয়ের সাথে আপনি বলছিলেন যে একটা ঘটনা উনি ঘটিয়েছিলেন, এটা কি বাঙালি মেয়ে না অন্য দেশ? বাঙালি মেয়ে, বরিশালের মেয়ে। হ্যাঁ, আর আমাদের নেক্সট ডোরের। next. ওরা নতুন আসছে, আমি দেশে গেছিলাম 2011-এ, 1 বছর থাকছে। আমার দেশে গেলে আমার ডকুমেন্ট নিয়ে আসে, নিয়ে যাইবো ভালো মানুষের মতো, নিয়ে আমার ডকুমেন্টও নিয়ে চলে আসে। তা তারপর আমি আপনি আসতে পারি না। তারপর আপনি আসতেন কেমনে? আমি তারপরে আবার দে এক কিস- বছর আর 1 বছর হয়েছে, পরে দিছে দুইবারই আমার 1 বছর বাংলাদেশে এইভাবে রাখছে, ডকুমেন্ট নিয়ে আসে আর আমারে বলে এর ভাইয়ের কাছে, এর ভাই দিয়ে না। হুম, এগুলো আর কি। যাই হোক, আমি মানুষের লাগাইয়া আত্মীয় স্বজন, তারপরে এলাকার সন্ত্রাসী ছেলে পর্যন্ত লাগাইছি, কি বলবো আর, মানে ভয় দেখাইছি এদেরকে। যে ভয় দেখাই আমি পাসপোর্ট আনছি। আমার মেয়ে খুব অসুস্থ হয়েছে, আলসার হয়ে গেছে, আমার মেয়ে খাইতে পারে না বাংলাদেশের খাবার টাবার, পরে আমি ভয় দেখাইয়া নিয়ে তো এই আসছি। যে মেয়ে অসুস্থ হয়ে যায় বা বাচ্চা কাচ্চা সহ ওনার কি এই মায়া হতো না আমার যে মেয়ে সব সময় বলে যে আমার বাবার ইমোশনস নার্ভ যেটা, ওইটাই আল্লাহ দেয় নাই। এই যে ঘটনাটি ঘটানোর পরে তারপরে এটা আইনিভাবে ওনার এক ধরনের শাস্তিও হয় কিন্তু আপনি শাস্তি ধারণা হয়, ফাইন হয়। ও হ্যাঁ আমাদেরকে ওই দেশে দিয়া, তারপরে ও কেমনে কি জানি করিয়া ইটালিয়ান পাসপোর্ট বাইর করছে। ইটালিয়ান পাসপোর্ট তো অসম্ভব ছিল এর জন্য, হ্যাঁ কারণ ও তো রেপ কেসের আসামি ছিল। হ্যাঁ পরে জানি না কেমনে কি করছে, করিয়া ও ইটালিয়ান পাসপোর্ট বানাইয়া আবার আমাদেরকে জার্মান থেকে আনিয়া আমাদেরকে নিয়ে এই দেশে চলে হ্যাঁ, আসছে। ইটালিতে আমরা কিছুদিন আগে একটা নিউজ করছিলাম যে প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে অনেকেই ইতালির বিভিন্ন যে মিউনিসিপ্যালিটির যে অফিস রয়েছে যেখান থেকে পাসপোর্টের কাগজপত্রগুলো তৈরি করা হয় সেখানে ভিতরে যোগসাজশ করে অনেকেই তখন পাসপোর্ট অনেক আর্লি পাসপোর্ট করে ফেলেছিলেন এবং সেটার জন্য এখন একেবারে পাসপোর্ট নাম্বার অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার ধরে ধরে তাদেরকে খোঁজা হচ্ছে।
তো আহ, আপনি তারপরে জার্মানি থেকে আর কখনো আপনারা ইটালিতে ব্যাক করেছিলেন না? হ্যাঁ, জার্মানি থেকে ইটালি আসি আর তারপরে আমরা এই দেশে আসছি। ইটালিতে মানে আরো ইটালি কত? থেকে আসি আমরা শুধু 1 মাসই থাকছি। 1 মাসে? হ্যাঁ, 1 মাস শুধু আমার বাচ্চাদের পাসপোর্ট হয়েছে, আর আমার তো বাংলাদেশি পাসপোর্ট ছিল, আমি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশে আসি। তখন কি আপনি ওই জানার চেষ্টা করেন নাই যে মেয়েটার সাথে কি হয়েছিল বা একটা তাদেরকে? সোশ্যাল ওয়ার্কার একদিন আমার বাসায় গেছিল, আমার জানার চেষ্টা করি নাই, কারণ আমি আমার জীবন নিয়ে তখন মানে বিপাকে ছিলাম যে ও আমাকে কি রাখবে নাকি আমি আমার অবস্থা কি হবে। তা আমি এই দেশে আসার জন্য আমি নিজেও ইয়ে গেছি একদম, উম, চিন্তা করতেছি আমি কিভাবে আসা যায়। স্বার্থ আমার নিজেরটাই দেখছি যেটা সত্য। পরে যখন একদিন একটা সোশ্যাল ওয়ার্কার মহিলা আমাদের বাসায় যায়, যাইয়া ওরে খুঁজতেছে, ও ভিতরে ও বাইরে না, বলছে তুমি বলো আমি বাসায় নেই। পরে আমি বলছি বাসায় নাই। পরে বলতেছে যে ইয়ে কখন আসবে, আমরা এইভাবে এইভাবে আসছে, কাগজ দেখাইছে আমার যে ওর ফাইন হয়েছে, ও এখন বাগিয়া বাগিয়া থাকতেছে, ওরে আমরা পাইতেছি না। তা এখন আমরা কিভাবে ওর কাছে আমরা যোগাযোগ করব কিভাবে। ওই যে মেয়েটার সাথে এরকম করছিল, এখন ওই মেয়েরে ফাইন দিব, ওর উপরে এটা হয়েছে, এখন দিতে হইব। আমি বলছি ও আসলে আমি বলবো তোমাদের অফিস টফিস কোন জায়গায় আমাদেরকে আমারে বলিয়ে যাও। পরে ওরা নাম্বার টাম্বার দিয়ে গেছে, আমারে অ্যাড্রেস দিয়ে গেছে, আমি ওরাই দিছি। ও কি করছে জানি না। পরে তো আমরা চলে আসছি চলে আসছেন। এটা কবে আসলেন আপনারা ইউকেতে? 2015-এ, 2015-তে? 2015-তে। তারপরে 15-তে এখানে আসার পরে ও তারপরে চলে গেছে আমাদেরকে এই দেশে রাখিয়া, এই দেশে আবারও রেখে আমাদেরকে এই দেশে পুরা একা ফালাইয়া, ও কোনো কাজে কিচ্ছু দেখায় নাই, ও চলে গেছে এই জায়গা থেকে। কোথায় গেছিলেন? ইটালিতে চলে গেছে যাইয়া, ইটালিতে? হ্যাঁ ইটালিতে চলে গেছে। 3 মাস পরে অনেক মানুষ টানুষ লাগাই আমি আনছি আর কি, যে এই দেশে ও না হইলে তো আমরা এই দেশে থাকতে পারবো না। ওর পারপাসে তো আমি আসছি, আমি তো ইউএ ফ্যামিলি মেম্বার, আমার কোনো পাসপোর্ট নাই কিচ্ছু না, শুধু বাচ্চারা ইটালিয়ান। পরে আমি আবার ও আসছে, আসে কোথায় কোথায় কোনো কিছু হইলে ও বাসা ছেড়ে চলে যায়, একটা জিনিস আর কি। পরে কোনো কিছুতে মানে ও খারাপ কিছু করবে, ওর মানে কোনো কথা বললেই ও বাসা ছেড়ে চলে যায়। হাত তুলতো গায়ে? প্রচুর, এই যে আমার কাছে কাগজ আছে, আমি আপনার দেখাইতে পারবো, ডোমেস্টিক ভায়োলেন্সের কতবার পুলিশ আসছে, ও আমার মার দিছে, আশেপাশের লোকজন ফোন দিছে পুলিশ। এভাবে এইখানে? ইতালিতেও করছে, এইখানেও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই যে নিয়ে গেছিল, এই যে আমি আবার নিয়ে গে বুঝছেন, পুলিশ আসছে ওরে নিয়ে গেছে। আবার বিকালবেলা আবার পুলিশ আসছে, ইন্টারপ্রেটার নিয়ে, উকিল নিয়ে আর কি, আমার এই বাসার থেকেও নিয়ে যাইবো আর হোমলেসের জন্য। পরে আবার আমি এদের কাছে রিকোয়েস্ট করি যে আমার ছেলেটা খুব কান্না করতেছে, ওর বাবার স্কুলের থেকে আসে পায় নাই, তোমরা ছাড়ি দাও, এই আর কি, এরকমই করি আমি বারবার। হুম, তারপরে সর্বশেষ আপনি যেটা বলছিলেন যে আপনাকে তিনি ভুয়া কাগজপত্র দিয়ে ডিভোর্স সর্বশেষ দিয়েছেন। এটাও না, দুইটা আমার বোনের মেয়ে একটা আর কি, আমার কাজিন সিস্টারের মেয়ে ওই দেশে ডিভোর্স আমার মতো এখন। আমি যেভাবে, ওর 3টা বাচ্চা নিয়ে, ও মাঝে মধ্যে কাজে যাইতো, আমার কাছে বাচ্চাদেরকে রাখে। আমি একদিন শপে চলে গেছি, আমার কাজ আছে, কিছু বাজার টাজার করবো, আমার মেয়ের কাছে ওই 2টা মেয়েরে রেখে গেছে। আমার মেয়ের বয়স তখন 14 আর ওদের বয়স 13, দুইজনেরা টুইন্স। রাখে গেছি। পরে আমি আসে শুনছি, আমি আসে শুনি নাই অবশ্য, পরে যখন ওরা স্কুলে যাই কমপ্লেন করছে, স্কুলের টিচার আমারে বলছে যে ওই মেয়েদের সাথে তখন আমার এক্স হাজব্যান্ড ওদের সাথে খুব খারাপ আচরণ করছে, ওদেরকে টায়ার্ড বানায় ফেলেছে, এরকম আর কি। আমার খুব কষ্ট হয়েছে শুনিয়া। বাচ্চা দুটার বয়স কত ছিল? 13, 13? 13 বছর। আচ্ছা, এবং এবং আমার মেয়ে 14 বছর। আমার মেয়ে বাথরুমে ঢুকছে তখন এদের সাথে, আমার মেয়ে মনে হয় গোসল করতে নাকি এমনি বাথরুমে ঢুকছে। আর ওরা ওরা অনেকদিন পরে স্কুলে সোশ্যাল ওয়ার্কার আসিয়া এদেরকে কি কি জিজ্ঞেস করতেছে, এরকম কি তোমাদের সাথে কোনোদিন হয়েছে, এরকম জিজ্ঞেস করতেছে, তখন ওরা বলছে। তারা মানে এই হ্যাঁ, ঘটনাটা কিন্তু শেয়ার ওরা করে? ওদের মায়ের কাছেও বলে নাই, আমার কাছেও বলে নাই। আচ্ছা। পরে জানতে পারি তখন আমার ছেলের স্কুলের থেকে ওর বাবার অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো বাইর করে আনি পুলিশ, ওরা নিয়ে গেছে। তারপরে আবার ফোন দিছে আমার এই জায়গা থেকে, বলতেছে তোমার বোন যে এরকম করছে, তুমি এগুলা সমাধান দাও, নাইলে তোমারে আমি রাখবো না, এই সেই আর কি, এইগুলোই আমারে ভয় দেখাতো। পরে আমি আমার বোন যে যেটা ওইটারে আমি ওইদের বাচ্চাদের মারে আমি ফোন দিছি, রিকোয়েস্ট করছি আর কি যে আমার সংসারটা বাঁচানোর জন্য তুমি তোমার মেয়েদেরকে বলো আর কি, যাতে এটা আর সামনের দিন না আগায়। তো এ বলছে, এর মেয়েদেরকে বলছে যে তাক তোমরা বড় হইলে এটা বিচার করবা, এখন আপাতত মানে এগুলা স্টপ, এই আর কি। মানে এটা ফার্দার ইয়েতে রেখে দিছে তারা, ইনভেস্টিগেশনে। এটা এখনো শেষ হয় না, এটারও কাগজ আমার কাছে আছে, আমি আপনার হ্যাঁ, দেখাতে পারবো। প্রিয় দর্শক, আমরা একটু ডকুমেন্ট গুলো দেখবো, তিনি যে ডকুমেন্ট গুলোর কথা বারবার যা বলছিলেন, আমি আমি একটু মানে কি জন্য বলতেছি আমি এগুলা, এই ওই দিন আমি ইয়েতে দেখলাম যে একটা কমেন্ট আসছে যে আপনি যেটা প্রতিবেদন করছিলেন ওইটা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একটা কমেন্ট করতেছে যে আমি মিথ্যা বলতেছি এগুলা, বুঝছেন। এই যে আমি বললাম আমার যে মারধর করতো, এই যে দেখেন পুলিশ নিয়ে গেছিল, তারপরে এগুলা তো আর
ডোমেস্টিক ভায়োলেন্সের গুলা। এখানে আমি দেখতে পাচ্ছি যে সম্ভবত এটা 2016 সালের কোনো একটা হুম। ঘটনা না? হুম। এটা 2016 সালের একটি ওনাকে যেই ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছিল, এই ডোমেস্টিক ভায়োলেন্সের যেই এটা কেসটাকে। অ্যাটেম্প টু মার্ডার ছিল। আমার এইরকম কোন দিয়ে আমার নাকে চাপ দিয়ে রাখছিল যে আমি মারা যাই। খুবই দুঃখজনক। এবং সেটার যে সেই ডকুমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ভিকটিম সাপোর্টের এখানে এই যে আমি আর বেশি কিছু আর কি এদের নাম ঠিকানা এগুলো আর তো আপনি বলবেন না, আমি জানি জি। সবারই সম্মানের ইয়েতে আমি আহা, এই যে মেয়েদের এজ গুলো লেখা আছে, অনেক কিছু আরো আছে। এখানে এটা হচ্ছে যে এই ডকুমেন্ট যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে যে এই আন্ডারে বা কম বয়সী যে দুটি বাচ্চার কথা উনি বলছিলেন, যে বোনের মেয়ে তাদেরকে রেখে গিয়েছিলেন তাদের বাসায়, এবং তাদের সাথে সেই যেটা এখন পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, সেই ডকুমেন্ট হচ্ছে এটা। উনি যা যা বলছেন প্রত্যেকটারই কিন্তু এখানে ডকুমেন্ট রয়েছে। এই এই যে হাজবেন্ডের উপরে যে ইনভেস্টিগেশনগুলো চলছে, ইনভেস্টিগেশনের ডকুমেন্ট, যে চিলড্রেন্স ট্রাস্ট ডিপার্টমেন্টের যেই ডকুমেন্টগুলো রয়েছে, যেখানে তারা পুরো বিশদ এই ঘটনাগুলোর বর্ণনাগুলো লেখা রয়েছে, এগুলো আসলে আমরা এর আগেও মানে ওনার সাথে কথা হয়েছে, আমরা জানি, এবং আজকে ডকুমেন্টগুলো আমরা দেখছি যে এই যে আর এইগুলা কথাবার্তা এখানে আছে। একেবারে ওনার নাম ডিটেলস দিয়ে কিন্তু এগুলো রয়েছে। তো আর এগুলা তো আমার এই যে আমার সাথে ডোমেস্টিক ভায়োলেন্সের অনেকগুলো সিরিজ অফ ডকুমেন্ট এখানে রয়েছে। তিনি যেই কথাগুলো বলেছেন প্রত্যেকটারই কিন্তু এখানে ডকুমেন্ট রয়েছে। তিনি আজকে এই ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে এসেছেন। এখানে লেখা আছে। হ্যাঁ, ইটালিতে যে ঘটনাটি এর আগে তিনি ঘটিয়েছিলেন, সেই ঘটনারও কিন্তু এখানে বিশদ বর্ণনা রয়েছে ডকুমেন্টসে। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, তারপরে আপনার হাজবেন্ড, এটা তো দেখলাম যে সর্বশেষ এই কাগজ তো আমি বানাইতে পারবো না, আপনি তো দেখছেন। এগুলো সবই জেনুইন এবং প্রপার কাগজ, ডকুমেন্ট নিয়েই উনি কথা বলছেন। তো তারপরে কি হলো, মানে আপনার হাজবেন্ডের উপর এই অভিযোগগুলোর পরে এখন পর্যন্ত এরপরের থেকে আমার সাথে ওর আরো খারাপ হইতেছে, কারণ আমি তো সবসময় এগুলা মেনে নিতে পারি না। আমার বাচ্চারা বড় হয়েছে, আমার মেয়ে বলতেছে আমি কি আর ওই মেয়েগুলো কি, উনি কি করলো এগুলা। তারপরে মানে আমার বাচ্চারাও এগুলার প্রতি কঠোর হয়েছে। আর এদের সোশ্যাল ওয়ার্কার সবসময় আমার বাচ্চাদেরকে খেয়াল নজর রাখতেছে, বাবার সাথে যেন মিশতে না দেওয়া হয়। তারপরে উনি কান্না করে মানুষের সাথে বলে যে আমি এর বাচ্চাদেরকে রাখছি, ওরে দেখতে দেই না এগুলা। তাও আমি মাঝে মধ্যে দিতাম আর কি। তো একদিন আমার মেয়ের রাত্রে আমার মেয়ে হট ওয়াটারের বোতল নিয়ে শুইছে, আর ওইটা থেকে পানি বাইর হইয়া মনে হয় আমার মেয়ের হাতটা একটু পুড়ে গেছে, বুঝে নাই। তা পরে মেয়ে হসপিটালে যাইবো, আর আমার আর একটা ছোট বাচ্চা আছে যেটা বয়স তখন ছিল 4 বছর। এর ডাকে আমি ইমার্জেন্সিতে তো 7-8 ঘন্টার জন্য যাইতে পারি না। আমি বলছি তোমার বাবারে ফোন দিয়ে দেখো তোমারে কি নিয়ে যায়। আমার মেয়ে গেছিল বাবার সাথে। আমার মেয়েরও মান সম্মানে ওই দিন আঘাত আসে আর কি। যাই হোক, এগুলা আমি বলতেছি না কারণ মেয়ে চায় না যে এগুলা সামনে আনি আমি কারোর সাথে, এই আর কি। তো ও তো আমার নিজের মেয়েকেও তো ভয়ঙ্কর প্রচুর ভয়ঙ্কর। ওর অসুখ, আমি এটা বলি, ওর তোমার অসুখ। ওরে আমি চাইছি কতবার যে আমি ওরে ডাক্তার নিয়ে যাই, এগুলা বলি, আমি কাউন্সেলিং করি। বলে তুমি আমার সম্পদ খাওয়ার জন্য আমার পাগল বানাইতেছো, আমার অসুস্থ বানাইতেছো। এই জন্য আমি আর এগুলো নিয়ে বলি। সে যে এই ধরেন সবসময় তো আপনাদের ধরেন ঝগড়া হতো না, মাঝে মধ্যে হয়তো আপনারা ভালো কথাও বলতেন, কিন্তু কখনো কি সে রিগ্রেট ফিল করতো যে এই কাজগুলো যে সে করে, বা কখনো সে স্বীকার করতো যে এটা করে সে? না, এগুলা নিয়ে আমি অনেকবার যখন ইটালিতে এই ঘটনা হয়েছে, আমি ওরে বাসায় যখন পুলিশের হেফাজত থেকে আনি, আমি তো ওরে গ্রান্টার হয়ে আনছি, বাসায় ঢুকতে দেয় নাই। আমি আনিয়া রোজার মাস ছিল, মানে প্রথম আমরা তারাবি পড়তেছি, আমি তারাবির নামাজে এত কান্না করছি। পরে আবার জিজ্ঞেস করতেছি, কান্না করে আসি, আমি এর জিজ্ঞেস করতেছি যে আমি যে এতক্ষণ কান্না করলাম তুমি আমার জিজ্ঞেস করো নাই কেন কাঁদছে। ও বলতেছে আমি কেন জিজ্ঞেস করবো, আমি জানি তুমি কেন কাঁদছো, এই জন্য জিজ্ঞেস করি না। আমি বললাম তোমার কি কোনো খারাপ লাগলো না? ও বলতেছে যে কিছু করার নেই, যা হয়েছে হয়েছে। এরপরে আমি এই দেশে আসেও বলছি অনেকবার যে তুমি কোনোদিন আমার ওই ঘটনার জন্য সরি বললে না। ওই মেয়ে তো আমার পায়ের কাছে বসবো না। আমি এটা খারাপ ভাবেই বলছি ওরে, কিন্তু আমি বলছি যে ওই মেয়ের কাছে তুমি এইভাবে যাইতে পারো না। ওই মেয়ে মা দুইজনের সাথে মানে খারাপ সম্পর্ক বানাইতে চাইছে, আর মা মেয়েরে দেখিয়া কমপ্লেন করছে, পুলিশে নিয়ে যায়। তো ওর সম্পর্ক দুইজনের সাথেই ছিল, ও যা আমার কাছে পরে বলছে। ও যে কোনো কিছু করে, ও ভয় পায় না, কোনো রিগ্রেট ফিল করে না। ও বলে আমি এগুলা করছি প্রাউডলি বলে,
সৌদি আরবে যে ঘটনা, আমি তো যাই নাই সৌদি আরবের সাথে, ও প্রাউডলি এগুলো আমার সাথে আলোচনা করছে, আমার সাথে বলছে। মানে সৌদি আরবে তো এগুলো খুবই ভয়ঙ্কর অপরাধ। খুবই ভয়ঙ্কর। ও চলে আসছে, ওই মহিলা ইন্দোনেশিয়ান মহিলা ছিল, ওর পয়সা টয়সা সব নিয়ে ও ইটালিতে আসছে, ও, বুঝছেন। এগুলো আবার অনেক লোক এই দেশে আছে, ইউকেতে, ইউকে, ইটালি থেকে আসছে, ইউকেতে অথবা সৌদি আরবের থেকে আসছে, অনেক লোক এই দেশে আছে, এরাও জানে, এরাও এখন ওই যে ওর এইগুলো ঘটনার পরে শোনার পরে বলে আমার যে ও, উনি তো সৌদি আরবে এরকম ঘটনা করছে, সৌদি আরব থেকে পালাই আসছে। পরে আমরা উমরাতে যাই 2011-এ, তখন ও দাড়ি টাড়ি রাখছে, বুঝছেন, দাড়ি টাড়ি রাখে বলতেছে মানে সৌদি আরবে। তারপরে ওই এয়ারপোর্টে যাইয়া শুধু মানে ভয় পাইতেছে যে ওর এনে পায়, কিন্তু এখন তার ডিজিটাল পাসপোর্ট, আর আগের পাসপোর্ট গুলা তো অন্যরকম ছিল, আর ওর নাম পাল্টাইছে, এজ পাল্টাইছে, সবকিছু, ডেট অফ বার্থ সব পাল্টাইছে। তারপরে ও ভয় পাইতেছে, আমি দেখলাম আর কি, যে সৌদি আরব তো অনেকবার বলতে বলতে তারপরে উমরার বিষয় লাগাইয়া নিয়ে গেছিল আমাদের। তারপরে আপনার সাথে ওনার মানে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্নটা কখন হলো? যোগাযোগ বিচ্ছিন্ন, আসলে সত্য বলতে কি, যোগাযোগ বিচ্ছিন্ন হয় 22-14 মার্চ। এর আগ পর্যন্ত ওর সাথে আমার সব ধরনের স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, কিন্তু আমাদেরকে আইনগতভাবে সেপারেট আমরা ছিলাম, কিন্তু বলে নাই যে তোমরা দূরত্ব বজায় রাখতে হবে, কাছাকাছি যেতে পারবে না, এগুলা চেষ্টা করে দেখো সম্পর্ক টিকতে পারে, এরকম আর কি। তো চেষ্টা করতাম, হুম, কিন্তু এই চেষ্টার ফাঁকে ও করোনার সময় ও এক জায়গা দূরে কাজে যায়, প্লেমাউথ কাজে যায়, বলে বাসায় আসলে বাচ্চাদের অসুখ টসুখ করবো, আমি আসবো না, তোমরা আমার এই মতে কল দিও, ফোনে পাইবে না, কারণ ওই জায়গায় নেট নেই। তো তখন ও দেশে যাইয়া বিয়ে করে, বিয়ে করলো তখন বিয়ে আপনার করলো, সাথে? আমি মানুষের কাছ থেকে শুনছি, আমার স্বীকার করে না ও, বুঝছেন। তারপরে আমি ওর ফোনে পাইছি একদিন একটা ডিভোর্স পেপার, ফোনের মধ্যে ফটো আসছে কোন জায়গাতে, পরে আমি জিজ্ঞেস করছি, ও বলছে ও জানে না, তোমার এগুলা দেখার দরকার নেই। আমি বলছি আমার নাম আমি দেখছি। পরে দেখে বল- আপনার হাজবেন্ডের মোবাইলে হ্যাঁ দেখলেন? হ্যাঁ। পরে অথচ ও ডিভোর্স দিয়া বিয়েটি সব করছে 2020-তে, 2020 সালের জানুয়ারিতে বিয়ে করছে, ডিসেম্বরে, 2019-এর ডিসেম্বরে ও তালাক দিছে আমারে, দিয়ে এই যে আছে, হুম। 2019-এ ও তালাক দিছে, আর 20-এ বিয়ে করছে, জানুয়ারিতে, 1 মাসের ভিতরেই বিয়ে করছে। তারপরে আমার সাথে ওর পুরো ভালো সম্পর্ক, অথচ অথচ ডিভোর্স এগুলো আপনি জানেন না। আমারে বলে নাই। এবং এই ডিভোর্সের কাগজগুলো আপনি কিভাবে পেলেন? আমার, ওর ইমেল আমার ছেলের ফোনে আছে, ওর ইমেলটা আমার ছেলে এইসব কেনাকাটা করে আমাজন টামাজন থেকে, অনলাইনে, এর বাবার সবকিছু আর কি হে ইউজ করে। যখন ওনার কাছে এই কাগজটা আসছে, নটারি পাবলিক টাবলিক হয়ে ওই বউয়ের জন্য অ্যাপ্লাই করবো, ওই স্ত্রীর জন্য, তখন আমার ছেলের ফোনে আসে, আমার ছেলে আমার বলতেছে, মা একটা পিডিএফ অনেক লম্বা, এটা কি দেখো, আমি দেখাইমো, পিডিএফটা আমার কাছে ফুল আছে। আমার ছেলে আমারে দিছে, দেওয়ার পরে আমি তো হতবাক, যে বিয়ে করছে, তারপরে আমারে তালাক দিছে, অথচ আমার সাথে ভালো সম্পর্ক। পরে আমি বাসায় আনছি, আর আমি বলছি তোমার বাচ্চাদেরকে তুমি নিয়ে যাও, তুমি তো এত বড় ঘটনা করছো, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে যাও, আমি আমার জীবনে একা এখন ইয়ে করবো, তুমি আহ সুন্দরভাবে বাঁচতে চাও, আমি কি চাই না, আমি কেন ঝামেলা নিব। আমার যেই ছেলেটার ফোনে আসছে ওই ছেলেটার অটিজম, পরে আমার অনেক কষ্ট হয় ওরে ম্যানেজ করতে আর কি সবকিছু, ওর অ্যাঙ্গার আনকন্ট্রোল, আমি তো, ওর সাথে আমার খুব কষ্ট হয়। আমি বলছি তুমি অন্তত একটা বাচ্চারে নিয়ে যাও, এরকম আর কি আমি ওরে চাপ দিছি, যাতে এগুলোর সত্যতা বাইরে হয়ে আসে, বা ওইগুলা নিয়ে আগে মানে অন্য কোনো প্ল্যান না বানায়, বউরে এদিকে না আনে, বাচ্চা টাচ্চার প্ল্যানিং না করে, এগুলো আর কি আমি চাইছিলাম, কিন্তু ও এটা দেয় নাই। ও আমার এই জায়গায় মারছে, মারিয়া মোবাইল টোবাইল ওর ফালাইয়া আমার বাসার থেকে বাইরে হয়ে গেছে, আর কোনোদিন ওর সাথে আমার দেখা হয় নাই। এই যে ডিভোর্সটা হলো, এটা তো বাংলাদেশে ডিভোর্সটা হ্যাঁ, করেছেন উনি। ডিভোর্সটা করে আপনার মানে আপনি কোনো নোটিশ টোটিশ কিছু পান নাই? উনি পুরো জিনিসটাই নিজের মতো করে জাল বা ভুয়া ডিভোর্স নোটিশ, মানে এটা কিভাবে করলেন উনি? আল্লাহ ভালো জানে, ও সবকিছুই বুয়া করতে পারে। আমি বলি, আমার আমাদের যখন বিয়ে হয়, আমরা 2000 সালের মানে এপ্রিলে বিয়ে ডিভোর্সটা হয়েছে। তো সঠিক, হ্যাঁ, এগুলো ডিভোর্সটা তো মানে সঠিক, হ্যাঁ, জেনুইন। এগুলো জেনুইন, হ্যাঁ, জেনুইন কারণ ও এগুলো করছে, আপনি কিন্তু আপনি আমি পাই নাই ওইগুলা, হ্যাঁ, ওইগুলা আমার মানে কাছে আসে নাই, আমার ফ্যামিলিতেও যায় নাই, শুধু উনার সিগনেচার, একটাই সিগনেচার উনার, দেখবেন ওই যে, হুম 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 এই হুম, যে উনার, দেখতে পাচ্ছি। উনারটা আরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়েতে আছে, আমি আপনারে সব দেখাবো, পিডিএফ আছে, এগুলা আমি আর প্রিন্ট আউট সবকিছু দিই নাই। তো পরে আপনি কি বাংলাদেশে এই আহ, যে, এই যে হেয়ার সাইন, এটা, যে এই সাইনটা, যদি আমি যদি বলি যে এগুলা ও করে নাই, আমি এরে ইনভাইট করবো আপনাদের মাধ্যমে, যে এগুলা আমি মিথ্যা বলছি, এই যেন সত্যতা বলে আসে। আচ্ছা, তো এখন তারপরে আপনি বাংলাদেশে মানে আর গিয়েছিলেন, আপনি আমাকে যখন লাস্ট টাইম হুম, বলছিলেন যে
বাংলাদেশে গিয়ে তার পরিবারের সাথেও দেখা করেছেন, তারা হ্যাঁ, কি করলো? আমি তো বাড়িতে গেছি, কারণ আমি জানি না আমার ডিভোর্স। হুম, এই জন্য আমি গেছি, যাওয়ার পরে এরপরে বাড়িতে আমার জমি জমাও আছে, আমার নিজেরও আছে। এই জন্য আমি গেছি আমার ছোট বাচ্চাটারে নিয়ে। ওরা আমার দেখি উম বাড়ি ঘর তালা দিছে হুম, হুম, প্রথমে। পরে আমার বাসুর খারাপ আচরণ করছে, তারপরে গ্রামের মানুষ লোকজন আসছে, আমি পুলিশ ডাকছি যখন, তখন গ্রামের লোকজন আসছে, আসিয়া এগুলো একটা সমাধানের চেষ্টায় গেছে। তখন আমারে আবার বাড়িতে ওরা উঠাইছে, ঘর টর খুলিয়া দিছে, চাবি টাবি দিছে, সব আমারে দিছে আর কি। সুন্দরভাবে আমার রাখছে ওরা পরের দিন থেকে। হুম, ভালো। হুম, কিন্তু প্রথম যেই দিন আমি ঢুকছি তখন বলছে তোমার ডিভোর্স হয়ে গেছে, তোমার লজ্জা করলো না, তুমি আমাদের বাড়িতে আসলা? আমি বলছি লজ্জার মতো এমন কোনো কাজ আমি করি নাই যে আমি আসতে পারবো না। হুম, হুম, এই আর কি। তারপরে গ্রামের মানুষ টানুষ, মেম্বার চেয়ারম্যান এগুলা মিলিয়া পুলিশও আসছিল, এরা আমারে কট্টর দিছে আর কি। আর ওনারে বলতেছে দেশে যাওয়ার জন্য, দেশে এগুলা দেখবো, কিন্তু ও তো আর যায় নাই। এখন ওর নতুন ওয়াইফ রে অ্যাপ্লাই ট্যাপ্লাই করিয়া ও নিয়ে আসছে মনে হয়। আর এখন নিয়ে আসছে, আপনি যা। নিয়ে আসছে, কিন্তু যেটা করছে ও তো 2020 সালে যে বলছে বিয়ে, বিয়েটা আসলে দেখেন তো সবকিছু রেজিস্টার্ড হয় 2022 সালে। ও ইউরোপিয়ান লতে ফ্রিতে আনবো এই জন্য, আর বাচ্চাদের মেনটেনেন্স না দেওয়ার জন্য কাজ দেখায় না। হুম, হুম, হুম। এই ওদেরকে আনছে ইয়েতে, মানে ইউরোপিয়ান ল দেখায়, কিন্তু ইউরোপিয়ান লতে ওর বিয়ে অনুষ্ঠান হয় নাই। 2022-তে এগুলো সারছে। কিন্তু পরে আবার আগের ডকুমেন্ট বানিয়ে হ্যাঁ, তিনি। আগের ডকুমেন্ট বানিয়ে আনছে, মানে সবকিছুতে 2 নম্বরে। ওর বাতিজা যেটা আনছে ওর ছেলে বানিয়ে আনছে, কোনো এফিডেভিট নাই, কোনো কিছু নাই। সেই এমনি ছেলে কই থাকে এখন? ইতালিতে আছে এখন। ইতালিতেই আছে না? হ্যাঁ, তারপরে মানে সবকিছুতে আমাদের বিয়েটাও 96-এ বানাইছে, আমার 2000 সালে বিয়ে হয়েছে, কিন্তু কাবিনে, এই যে কাবিনে আছে 96-এ কেন, ইয়ে 96-এ না বানাইলে ওই ছেলের ছেলে বানাইতে পারবো না, মানে দুই ওহো। নম্বরই যত প্রসেসিং আছে। এর ট্যাক্সির লাইসেন্স আছে, এগুলো 2 নম্বরই ভুয়া। এই দেশে যা যা কাগজপত্র বানাইছে, ও আবার পড়াশোনা এত ভালো না, হুম। তো সবকিছুই ভুয়া। সবকিছু আচ্ছা। বানাইতে পারে, কিনতে পারে ও। ওই দালাল চক্রের সাথে ও কেমনে যোগাযোগ করে ওইটাও আমি জানি না। তো এই যে আপনি বললেন যে আপনার উপরে যে ডিভোর্সটা জেনুইন, কিন্তু উনি যেটা বলছেন যে ডিভোর্সের নোটিশ টুটিশ হুম, যেগুলো পাঠানো হয়েছে সেটা হয়তো উনি হুম, অন্য কারুকে দিয়ে রিসিভ করিয়ে হুম, সেই ডিভোর্সটাকে বৈধভাবে ডিভোর্স তিনি হুম। করিয়েছেন, এবং তারিখগুলোকে তিনি উলটপালট করেছেন নিজের সুবিধার্থে। আপনি যে বাংলাদেশে গেলেন সেটা কবে গেলেন আমি বাংলাদেশে? গেলাম 23-এ, ও গেছিল 22-এ। আচ্ছা, 23-এ। 22-এ 23-এ যাওয়ার পর আপনি কোনো মামলা মোকদ্দমা কিছু আমি করেছেন? করছি। এই জন্য আর যায় না, এই যে মামলার কাগজটা, এই যে আপনার নিচেরটা, জি। এটা ওই যে আমি যে বাড়িতে উঠলাম পরে এরা আমার সাথে যে আচরণ করলো ওইগুলা, আর আরো একটা আছে ওর বিরুদ্ধে দিয়ে আসছি আমি। হুম। কিন্তু ও তো আর যায় নাই, ও না গেলে তো কিচ্ছু করতে পারবো না ওরা। আর এইখানে আপনি কোনো ধরনের কমপ্লেন করেছেন কিনা, এই যে এইখানে আর আপনাকে জোরপূর্বক ডিভোর্স দিয়েছে, যে ডিভোর্সটা আপনি। এইখানে আসলে জানেন, আমি আর এগুলাতে মানে এগুলা নিয়ে এখানে আর কোনো কিছুতে না যাইয়া, আমি ওরে আমার রাগের মাথায় আমিও একটা অনলাইন অ্যাপ্লিকেশন করে ওরে আমি দিয়ে দিছি এখন। ডিভোর্স আছে ডিভোর্স দিয়ে দিছি এখন, কিন্তু ও এখন? তো আগে এগুলা বানাইছে। মানে আপনি এখন একেবারেই ত্যক্ত বিরক্ত হয়ে হ্যাঁ, আমি আপনি আর। ভাবছি যে আমি কেন এইভাবে কষ্ট করব হেরে আমার নামের সাথে জড়াইয়া। তো এই আর কি। আপনার বাচ্চা কাচ্চারা কি বলে তারা? আমার বাচ্চারাই চাইছে, আমার বাচ্চা মেয়ে ছেলে মেয়ে দুইজন বড় তো আলহামদুলিল্লাহ। ছেলে আমার বলতেছে যে মেয়ে ছেলে দুইজনেই, মা রং ট্রেনে উঠলে নেক্সট স্টপে নামতে হয়, তোমার অনেক দূর আগাই গেছে, এখন এখনো সময় আছে, তুমি নামো, এগুলোর জন্য আর ওয়েট করিও না। আ- আমরা, আল্লাহ আমাদেরকে বাঁচাইবো, আর উনি থাকলে যে সম্পর্ক তোমাদের দুজনের, আর তোমার কান্নাকাটি সবকিছু এগুলো আমাদের আর সহ্য হয় না, তুমি এগুলোর থেকে বাইরে হয়ে আসো। এখন মানে আপনি আহ, মানে সার্ভাইভ করেছেন কিভাবে? উনি কখনো কি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিত কিনা? কোনো এখন পর্যন্ত কোনো কিছু দেয় না, মেনটেনেন্স যে চাইল্ড মেনটেনেন্স যেগুলো ওইগুলোও দেয় না। আচ্ছা যাই হোক, এগুলো দেয় না, যোগাযোগও করে না, কিচ্ছু না। শুধু একটা জিনিস, আমি এখন কেন আসছি এই ইয়েতে বলতে, সব জায়গায় আমার নামে মিথ্যা বলে যে এইগুলা ও কখনো করে নাই, আমি বদনাম দিছি। এই জন্য আমি চাই মিডিয়ার মাধ্যমে মানুষ জানুক যে ও এগুলা করছে। প্রিয় দর্শক, আমরা আসলে সবগুলো ডকুমেন্ট দেখলাম, উনি যা যা বলেছেন প্রত্যেকটা জিনিসের কিন্তু ডকুমেন্ট রয়েছে। ইটালির ঘটনা, তারপরে ইউকেতে ওনার উপরে যে কয়েকবার অভিযোগ উঠেছে, তারপর বাংলাদেশে তিনি যে ডিভোর্স দিয়েছেন, তিনি বাংলাদেশে গিয়ে যে মামলাগুলো করেছেন, এর পাশাপাশি উনাদের বিয়ের কাবিননামা, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট নিয়েই তিনি কথা বলছেন। এখানে যেই ইনভেস্টিগেশনে ওনার উপরে এখন এই মুহূর্তে যেটা চলছে, যে ফার্দার ইনভেস্টিগেশন, আন্ডার এজ দুটি বাচ্চার সাথে তিনি যে কাজটি করেছেন, জঘন্য কাজ, সেটারও কিন্তু এখানে চলছে, এবং সেই নথিগুলোতেও কিন্তু ইতালির
ঘটনার বিবরণও কিন্তু রয়েছে, যাতে যেহেতু তার প্রিভিয়াস হিস্টোরি রয়েছে। সুতরাং তিনি মূলত আমি এর আগেও আপনারা জানেন যে মূলত রানার টিভিতে আমরা মানুষের ঘটনাগুলো বা এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করি। এর কারণ হচ্ছে যে আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক, কিন্তু প্রত্যেকটা ঘটনার কিন্তু উনি পিছনে মানে একটা কারণ কিন্তু তিনি বলেছেন। আমরা চেষ্টা করেছি একেবারেই আইডেন্টিটি গোপন রেখে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। কেউ যদি রানার টিভিতে আপনাদের ঘটনা, অভিজ্ঞতা, জীবনের গল্পটি তুলে ধরতে চান, আমরা এটুকু নিশ্চিত করব যাতে আপনাদের আইডেন্টিটি সেটা গোপন রেখে, অথবা আপনারা যদি চেহারা দেখিয়েও বলতে চান সেটা আমাদের কোনো সমস্যা নেই, তবে আপনারা চাইলে সেটা আমরা গোপন রেখে আমরা বলতে পারি। এখানে আমরা কেন যার উপরে অভিযোগ তার নামটি নিলাম না, যেহেতু তাকে এই মুহূর্তে আমাদের আনা সম্ভব না এবং আমরা শিওর না যে তাকে আমরা আনতে পারবো কিনা। যে অভিযোগগুলি তিনি তুলে ধরেছেন সেই ক্ষেত্রে আমরা আসলে এই কারণেই আর যেহেতু তার উপরে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো এখনো তদন্ত চলছে বেশ কিছু অভিযোগের, সুতরাং এই মুহূর্তে আমরা তার আইডেন্টিটি ডিসক্লোজ করাটা ঠিক হবে না দেখে আমরা আহ, এটি তুলে ধরলাম না। কিন্তু এই ঘটনাটা আমরা চাই আপনারা শুনুন, আপনারা জানুন, কারণ আম, আমার সামনে যিনি বসে আছেন তিনি শুধু একা নন। এই ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি বলেন অথবা প্রবাসী অনেকেরই জীবনে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটে। দিনের পর দিন নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় এবং মুখ বুজে সেটা সহ্য করতে হয়। সেটার জন্য আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটা অনেকেই নেন না সামাজিকতার ভয়ে, সংসার বাঁচানোর জন্য, অনেক কিছুর জন্যই। কিন্তু তিনি যেটা একটা গুরুত্বপূর্ণ কথা তিনি মানে তার সন্তানরা তাকে বলেছিলেন যে ভুল ট্রেনে উঠেছিলেন এবং ভুল ট্রেন থেকে কোনো না কোনো একটা সময় সেই ট্রেন থেকে নেক্সট স্টপে নামতেই হতো। তিনি সেটা নেমে এসেছেন, এখন চেষ্টা করছেন তার বাচ্চাদেরকে নিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে আবারও সাজানোর জন্য। কেউ যদি রানার টিভির সাথে যোগাযোগ করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি কিছু বলতে চান সর্বশেষ? জি। আমি বলতে চাই এটাই যে আমার যে বাংলাদেশে যে ডিভোর্সটা দিছে ওইটাতে আমার শারীরিক কিছু অক্ষমতা বা এই যে আমি দেখেন, দেখলাম যে হ্যাঁ, আমি দেখেছি যে এইগুলা আমি আপনার কাছে আমার ডাক্তারের পুরা 15 থেকে 2015 আমি এই দেশে আসছি। এই 2015 থেকে 2024 পর্যন্ত আমার ডাক্তারের মেডিকেল মেডিকেল ব্রিফ হিস্ট্রি আমি নিয়ে আসছি। হ্যাঁ, আমি যদি একটু বলি যে ডিভোর্সের যে তালাকনামার যে নোটিশ বাংলাদেশে হাজবেন্ড দিয়েছেন সেখানে উনার কিছু মস্তিষ্ক বিকৃতি, তারপরে আচরণ খারাপ এবং মস্তিষ্ক বিকৃতি এবং শারীরিক অক্ষমতার কথা বলেছেন যে, এবং মানসিক আহ, আহ, স্থিরতা নেই, এই কথাগুলো যেটা বলেছেন। কিন্তু ওনার যে মেডিকেল হিস্ট্রি কাগজগুলো তিনি আমাদের সামনে দেখি একটু, এগুলো আমি একটু আমার দেখি। যদি কোনো মানে এগুলা থাকে আরো বলতো তাহলে আমার কোনো কষ্ট হইতো না। আমি আসলে জানেন আমি একটা ভুল মানুষের সাথে জীবন তো শেষ করছি, আর ওরে অনেক কিছুতে আমি মানে সাহায্য করছি যেগুলো করা আমার উচিত হয়। এখানে ওনার একেবারে হান্ড্রেডস অফ পেজ ওনার মেডিকেল হিস্ট্রি রয়েছে। আহ, সর্বশেষ ওনার যেই মেডিকেল কন্ডিশনের কথা বলা হচ্ছে সেখানে কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ডিসেবিলিটি ডিসেবিলিটি অথবা মানসিকভাবে ওনার ধীরতা, মানসিকভাবে মস্তিষ্ক বিকৃতি এই ধরনের কোনো কিছু নেই। ওনার আহ, একটা মানে একটা সমস্যার কথা, পায়ে ব্যথা, যেটা আসলে একটু বয়স হলে অনেকেরই হয়। তো বাতের ব্যথা। বাতের ব্যথা সেটা রয়েছে, কিন্তু এর বাইরে ওনার অন্য ধরনের কোনো সমস্যা কিন্তু আমরা এই মেডিকেল হিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছি না। সুতরাং তিনি যে সর্বশেষ যারা বলছিলেন যে অনেকগুলো অভিযোগ ওনার বিরুদ্ধে এই তালাক দিতে গিয়ে তালাক নামে উল্লেখ করা হয়েছে, যেটা আসলে একেবারেই সঠিক না। এবং এখানে পুরো মেডিকেল হিস্ট্রি কিন্তু আমাদের হাতে রয়েছে। তো আপনি আসলে এখন কি চান, মানে আপনার হাজবেন্ড কি এই যে যে আমি আপনি কখনো তাকে আইনের আওতায় নিয়ে আসার আর কোনো পরিকল্পনা করছেন, নাকি একেবারেই মানে এটা যে গেছে সে তো গেছেই, মানে এই ধরনের একটা? আমি তো এগুলা মানে পুরো আমি এর চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছিলাম। আমি চাই না ওর পিছনে আমিও দৌড়াই, ও দৌড়াক আমার পিছনে। কিন্তু ও সারাক্ষণ আমার যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই দেশে আছে সবার সাথে কথা বলে, কান্না করে। আমি ছেলে মেয়ে দেখতে দিই না, তারপরে আমি ও ছেলে মেয়ে নেয় না, অথচ বলে আমি দেখতে দিই না। ও ছেলে মেয়েরে 1 টাকা দিব এই জন্য কাজ দেখায় না, কিন্তু কাজ করে 24/7 কাজ করে। ওর রাতেও কাজ করে, দিনেও কাজ করে, অনেক পদের কাজ জানা আছে ওর।
সব কাজ করে। তারপরে যার কাছে বসে বলে আমি বদনাম দিছি হের জীবনে, হে আমার পায়ে ধরছে সংসার করার জন্য, আমি করতে দেই নাই, মানে এইরকম। ও এমন সিচুয়েশন বানাইতো যে আমার মন চাইতো যে আমি প্রতিদিনই এর কাছ থেকে চলে যাই, তারপরেও থাকছি বাচ্চাদের দিকে তাকায়, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে। আমার আমার কি বলবো, আমার সম্মানিত বাবার মেয়ে আমি, আমার বাবার অনেক সম্মান আছে, ছিল, আমার আব্বা এখন নেই। আমি ওনার কথা চিন্তা করেই আমি এর কাছে এতদিন থাকছি। পারিবারিক মূল্যবোধ, হ্যাঁ, সামাজিকতা। হ্যাঁ, সামাজিকতা, আমার বাবা একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। এই জন্য আমি মানে এর এখন সাথে এগুলো। আপনার পরিবার থেকে এই যে আপনি এখন এই মানে যে সংসারটা আপনার টিকলো না, অনেক সময় আমরা দেখি যে পরিবার এখানে এক ধরনের বিরুদ্ধেও চলে যায়। আপনার পরিবার থেকে বিষয়টাকে কিভাবে দেখা হয়? আমার পরিবার 4 বছর আমার সাথে কথা বলে নাই। ও এত বলছে আমার সম্বন্ধে, আমি হেরে মারছি, তার কাছ থেকে চলে গেছি, এগুলো আর কি অনেক কিছু বলছে। বলি আমার বাইরে আমার সাথে একটু রাগ ছিল। পরে আমি যখন 2023-তে আমি দেশে গেলাম গত বছর, তখন যাওয়ার পরে আবার ঠিক হয়েছে। সবাই সবকিছু এরকম ওরা দেখছে, জানছে। আমার মেয়ের কাছে সব মেয়ে বাচ্চারা তো বড়, এদের কাছ থেকে যখন জানছে আমার কোনো দোষ নাই, তখন আমার বাইরে আমারে খুবই মানে খুবই সুন্দরভাবে গ্রহণ করছে আর কি। প্রিয় দর্শক, এইখানে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে যারা ভিকটিম হয় তাদের পরিবারও কিন্তু অনেক সময় তাদেরকে ভিকটিম করে ফেলে, যে এগুলো একটু সহ্য করে সংসারটা করে ফেললে কি হয়। কিন্তু উনি সেটা প্রায় 22 22 বছর। বছর সেই সহ্যটা কিন্তু তিনি করেছেন। তার জীবন থেকে 22টি বছর চলে গিয়েছে। এবং তিনি যেই বর্ণনা দিয়েছেন, যে এই বর্ণনা, আমরা যে ডকুমেন্টগুলো দেখলাম, আসলে এই ধরনের মানুষের সাথে সংসার করা খুবই কঠিন একটা বিষয়। এই কঠিনকে কিন্তু তিনি সাথে করে 22টি বছর চলেছেন। কিন্তু তার পরিবার থেকে যেটা বললাম, যে হয়তো ইনিশিয়ালি তার এই সাপোর্ট পাওয়া উচিত ছিল, সেটা কিন্তু তিনি পাননি। এক্ষেত্রে আমরা এই ধরনের ঘটনাই দেখি। আরেকটা বিষয় হচ্ছে, প্রবাসী হাজবেন্ড পেলে বা প্রবাসী ছেলে পেলে অনেকেই আহ, মানে বিয়ে দেন। এই বিষয়টা আমি নেতিবাচক ভাবে দেখি না, এটা খুবই ভালো। যেহেতু প্রত্যেকেই চায় একটি ভালো জীবন, তবে অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ড চেক করে খোঁজ খবর নিয়ে এই বিষয়গুলো, মানে এই ধরনের সম্বন্ধ করা উচিত। উনি যেটা বলছিলেন যে উনার বিয়ের আগেই যে উনার যে স্বামী এক্স হাজবেন্ডের তার ভাবির সাথে তার এক ধরনের সম্পর্ক, সেই সম্পর্কের একটি সন্তানও ছিল। এলাকায় খোঁজ খবর নিলে কিন্তু এই জিনিসটা ভালোভাবেই জানা সম্ভব হতো, মানে একটু একটু যদি ভালোভাবে খোঁজ খবর নেওয়া হতো। কারণ উনি কিন্তু বিয়ের পরপরই সেটা জেনেছেন। সুতরাং এটা এলাকায় কিন্তু তখন খোঁজ খবরটা যদি পরিবার থেকে নেওয়া হতো ভালো করে, তারা হয়তো জানতে পারতেন। সুতরাং বিয়ে শাদীর বিষয়ে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউ যদি আপনাদের জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ranatv.uk@gmail.com, এখানে আপনি আপনার ডিটেইলস এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আমাদের সাথে তুলে ধরতে পারেন, অথবা আমাদের যেই নাম্বার রয়েছে অফিসে, সেই নাম্বারেও আপনারা ফোন করতে পারেন। আমরা যদি মনে করি যে এই ঘটনাটি রানা টিভিতে প্রচার করার মতো, তাহলে অবশ্যই আমরা আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো। আমি আশা করব আমার সামনে যিনি আছেন তিনি তার বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটাবেন। বাচ্চারা বড় হয়ে গিয়েছে, সেই বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এত কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন। আপনাকেও ধন্যবাদ আমার কথাগুলো সমাজে জানানোর জন্য।